বাংলাদেশের সঙ্গে পানির রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ভারত। গঙ্গার এবং তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশকে ফেলেছিল চরম ভোগান্তিতে। এবার যেন সে অপকর্মের সাজা পাচ্ছে ভারত। দেশটির প্রতিবেশী রাষ্ট্র চীন শুরু করেছে তিব্বতে ইয়ারলুং সাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা, যার অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইটে ধরা পড়েছে 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডক জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণে চীনের ব্যাপক অগ্রগতির চিত্র, যা নিয়ে চিন্তিত ভারতের নীতি নির্ধারকরা। কেননা ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ চীন। এবারের মাটি এখন আর আগের মতো বোবা বা বধির নেই। এবার এখন এমন একদল প্রহরী জেগে আছে যাদের চোখের পলক ফেলার আগেই মগজের রাডার কাজ করতে শুরু করে। বাংলাদেশ এখন আর সেই 15 বছরের নতজানু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মতো লোকেরা এই পুশিংকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যাদের পুশিং করা হচ্ছে তারা কোনো অবৈধ অনুপ্রবেশকারী নয়, তারা ভারতেরই নাগরিক, কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার কারণে, তাদের কাছে কাগজপত্রের ঠিকানা না থাকার কারণে, আর সবচেয়ে বড় কথা বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান হওয়ার অপরাধে তাদের আজ রাষ্ট্রহীন করা হচ্ছে। শুভেন্দু সরকার যা করছে তার উল্টোটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী দেশের গরিব হিন্দুদের ধরে ধরে বলতো তোমরা ভারতে চলে যাও, তখন কি হতো? পুরো বিশ্ব কি চুপ করে থাকতো? ভারত কি তখন সেনা পাঠানোর হুমকি দিত না? শুভেন্দু অধিকারীরা আসলে এই পুশিনের মাধ্যমে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উপক্রম করছেন। তারা চাইছেন বাংলাদেশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে ভিকটিম কার্ড খেলতে পারে। কিন্তু বাংলাদেশ অত্যন্ত পরিপক্কতার সাথে এই ফাঁদ এড়িয়ে যাচ্ছে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ঠিক এই মুহূর্তেই বাংলাদেশ ও চীনের কূটনীতিতে যোগ হলো এক ঐতিহাসিক নতুন অধ্যায়। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। আর এই বৈঠকের সবচেয়ে বড় খবর কি জানেন? বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে ঢাকা ও বেইজিং। এখন নানান কারণে তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার চীনের উপর নির্ভরশীল। একটা হচ্ছে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, অন্যদিকে নিরাপত্তা। সে কারণে বিনিয়োগটা দিয়েই চীনকে ডেকে আনা অথবা চীন বিনিয়োগ দিয়ে বাকি বিষয়গুলো স্পর্শ করার একটি পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। চারপাশটা নিকশ কালো অন্ধকারে ঢাকা। পঞ্চগড়, লালমনিরহাট কিংবা চাঁপাইনবাবগঞ্জের কোনো এক অচেনা গুমট সীমান্ত। কনকনে হিমেল বাতাসে যখন গাছের পাতারাও শব্দ করতে ভয় পায়, ঠিক তখনই ওপার থেকে ভেসে আসে ভারী বুটের শব্দ। কাঁটাতারের বেড়ার ওপাশে যেন এক অদৃশ্য দানবীয় সত্তা দাঁড়িয়ে আছে, যে যুগের পর যুগ ধরে এই ভূখণ্ডকে নিজের পদানত করে রাখার এক অলীক স্বপ্ন দেখে এসেছে। অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে কিছু মানুষকে জোর করে নোম্যান্স ল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের পকেটে কোনো বৈধ কাগজ নেই। এরা হয়তো জন্মসূত্রে ভারতীয়, কিন্তু শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে এবং ধর্মে মুসলমান হওয়ার কারণে আজ তাদের গায়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা সেটে দেওয়া হয়েছে। শীতে এবং ভয়ে কাঁপতে থাকা এই মানুষগুলোকে বন্দুকের বাট দিয়ে গুঁতো মেরে গালিগালাজ করতে করতে কাঁটাতারের এপারে ছেলে দেওয়া হচ্ছে। এটি কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, এটি হলো একটি পরাশক্তির আধিপত্যবাদী দম্ভের নগ্ন প্রকাশ, আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। একে বলা হয় পুশিং। একটি স্বাধীন রাষ্ট্রের সীমানায় আরেক পরাশক্তির জোরপূর্বক নিজেদের ডাস্টবিন খালি করার এই জঘন্য প্রক্রিয়ার সাক্ষী হয়ে রইল শুধু রাতের ওই ঘুটঘুটে অন্ধকার। কিন্তু তারা জানতো না, এপারের মাটি এখন আর আগের মতো বোবা বা বধির নেই। এপারে এখন এমন একদল প্রহরী জেগে আছে যাদের চোখের পলক ফেলার আগেই মগজের রাডার কাজ করতে শুরু করে। বাংলাদেশ এখন আর সেই 15 বছরের নতজানু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাষ্ট্র নয়। দৃশ্যপট বদল। ঢাকার শেরেবাংলা নগর, জাতীয় সংসদ ভবন। লুই আই কানের নকশায় এই বিশাল গম্ভীর কনক্রিটের কাদামাটিতে ঘেরা গত 10 দশক ধরে পরিণত হয়েছিল এক মেকি থিয়েটারে, যেখানে স্ক্রিপ্ট আগে থেকে লেখা থাকতো আর মন্ত্রীরা শুধু দিল্লির মন জুগিয়ে কথা বলতেন। কিন্তু আজ সেই চেনা মঞ্চের বাতাস যেন অচেনা। সংসদের অধিবেশনে ফ্লোর দেওয়া হয়েছে পাবনা 5 আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে। তিনি অত্যন্ত তীক্ষ্ণ এবং জ্বলন্ত একটি প্রশ্ন ছুড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। প্রশ্নটি ছিল সীমান্তে ভারতের এই চলমান আগ্রাসন এবং পুশিং নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে কোনো কূটনৈতিক ভনিতা নেই কোনো পরাশক্তির প্রতি তোষামদের ছায়া। তিনি শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে যে উত্তর দিলেন তা মুহূর্তের মধ্যে ঢাকার সীমানা ছাড়িয়ে আছড়ে পড়ল নয়াদিল্লির সাউথ ব্লকের করিডোরে। তিনি জানালেন এক অভাবনীয় পরিসংখ্যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএসএফ এর অন্তত 36টি পুশিং চেষ্টাকে অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 36টি পুশিং, চিন্তা করা যায় একটি তথাকথিত বন্ধু রাষ্ট্র কিভাবে রাতের অন্ধকারে 36 বার অন্য একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। পরিসংখ্যান আরো গভীরে গেল। 2369 জনকে পুশিং করার চেষ্টা
চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে 2175 জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। 11 জনকে বিএসএফ এর কাছে সরাসরি ফেরত দেওয়া হয়েছে আর 183 জনকে সরাসরি পুশব্যাক করা হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক বোমাটি ফাটলো এবারে। তিনি বললেন, ভারত যেমন একতরফা কাঁটাতার নির্মাণ করেছে, বাংলাদেশও এখন সীমান্তে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গুরুত্বের সাথে বিবেচনা করছে। একটিমাত্র বাক্য, আর তাতেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার বোর্ড আক্ষরিক অর্থেই উল্টে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ গত 15 বছর ধরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের সাথে যে নীতিতে চলেছে তা ছিল আক্ষরিক অর্থেই এক দাসত্বের নীতি। সেই নীতি ভারতকে দেখিয়েছিল, আমাদেরকে যতই মারো আমরা তোমাদের পা চাটবো, আমরা কুকুরের মতো তোমাদের পায়ে গুটিসুটি মেরে পড়ে থাকবো, তোমরা যতই লাথি মারো না কেন। ভারত ভেবেছিল এই দেশের মানুষের কোনো মেরুদণ্ড নেই। তারা ভেবেছিল সীমান্তে পাখির মতো মানুষ মারলেও ঢাকা থেকে শুধু একটি নরম কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠানো হবে। কিন্তু আজ যখন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পাল্টা কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলছেন, তখন ভারতের অহংকারী নীতি নির্ধারকদের পায়ের তলার মাটি সরে যেতে বাধ্য। বাংলাদেশ যদি নিজেদের বর্ডারে বেড়া দিয়ে দেয়, তবে ভারতের এই পুশিনের নোংরা খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে। শুধু পুশিন নয়, ভারত থেকে যে বিপুল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢোকে তাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হয়তো এই অঞ্চলের কিছু গরিব মানুষ যারা ভারত বাংলাদেশ প্রান্তে চোরাচালান করে জীবিকা অর্জন করে তাদের সাময়িক অসুবিধা হবে, কিন্তু একটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এটুকু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্র সবার আগে। ভারতের এই আচরণের পেছনের মনস্তত্ত্বটি অত্যন্ত অহংকারী এবং অবমাননাকর। বিশেষ করে পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মতো লোকেরা এই পুশিনকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তারা 5000 লোককে জড়ো করে বলছে এরা বাংলাদেশি, এদের বের করে দাও। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইতিমধ্যেই এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্ট করে বলেছে, ভারতের এই একতরফা আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যাদের পুশিন করা হচ্ছে তারা কোনো অবৈধ অনুপ্রবেশকারী নয়, তারা ভারতেরই নাগরিক, কিন্তু শুধুমাত্র গরিব হওয়ার কারণে, তাদের কাছে কাগজপত্রের ঠিক ঠিকানা না থাকার কারণে, আর সবচেয়ে বড় কথা বাংলা ভাষায় কথা বলা এবং মুসলমান হওয়ার অপরাধে তাদের আজ রাষ্ট্রহীন করা হচ্ছে। একটু ভেবে দেখুন তো, শুভেন্দু সরকার যা করছে তার উল্টোটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী এদেশের গরিব হিন্দুদের ধরে ধরে বলতো তোমরা ভারতে চলে যাও, তখন কি হতো? পুরো বিশ্ব কি চুপ করে থাকতো? ভারত কি তখন সেনা পাঠানোর হুমকি দিত না? শুভেন্দু অধিকারীরা আসলে এই পুশিনের মাধ্যমে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উপক্রম করছেন। তারা চাইছেন বাংলাদেশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে ভিকটিম কার্ড খেলতে পারে। কিন্তু বাংলাদেশ অত্যন্ত পরিপক্কতার সাথে এই ফাঁদ এড়িয়ে যাচ্ছে এবং পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে। ভারত কোনোভাবেই কথা শুনছে না। দিল্লিতে বারবার এই পুশিনের প্রতিবাদ জানানোর পরও তারা একতরফাভাবে এই জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে। ভারতের বাড়াবাড়ি এবং আহমিকা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন তাদের শক্ত হাতে মাটিতে নামিয়ে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। আর এই নামানোর জন্য সবচেয়ে মোক্ষম ঔষধের নাম হলো চীনা দাওয়াই। রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকার যে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে, এই পুরো মেগা প্রজেক্টের চুক্তিটি সরাসরি চীনকে দিয়ে দেওয়া উচিত। কল্পনা করুন দৃশ্যটা, চীনের বিশাল প্রকৌশলী দল হাজার হাজার শ্রমিক এবং সামরিক বা আধা সামরিক লজিস্টিক সাপোর্ট নিয়ে বাংলাদেশ সীমান্তে এসে উপস্থিত হবে। তারা লাল সবুজের সীমানায় দাঁড়িয়ে বিশাল বিশাল ক্রেন আর বুলডোজার দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। যদি চীন এই কাজ শুরু করে তবে কি হবে জানেন? ওই যে দম্ভ ভরে বুকে হাত দিয়ে দাঁড়ানো বিএসএফ, তারা ভয়ে 200 হাত দূরে চলে যাবে। তারা আর ধারে কাছেও ঘেঁষবে না, পুশিনের চিন্তাও মাথায় আনবে না। কারণ ভারত খুব ভালো করেই জানে চীনের সাথে লাগতে যাওয়ার পরিণতি কি। কেন চীনকে এত ভয় পায় ভারত? ভারতের দাদাগিরি শুধু বাংলাদেশের মতো দেশগুলোর সাথেই চলে, যারা গত 15 বছর ধরে দাসত্ব মেনে নিয়েছিল। কিন্তু যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় তাদের সামনে ভারত আক্ষরিক অর্থেই কাগজে পাগ। নেপালের মতো ছোট একটি দেশের দিকে তাকান। ভারত যখনই নেপালের উপর দাদাগিরি করতে গেছে, নেপাল একদম ফ্যাটা হয়ে গেছে। তারা পাল্টা মেরে দিয়েছে। নেপাল নিজেদের মানচিত্র পরিবর্তন করে ভারতের দাবি করা ভূখণ্ডকে নিজেদের বলে ঘোষণা দিয়েছে এবং ভারত কিছুই করতে পারেনি। আর চীনের কথা তো বলাই বাহুল্য। লাদাখের গালওয়ান উপত্যকার কথা কি ভারতের নীতি নির্ধারকরা ভুলে গেছেন? সেখানে চীনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের যেভাবে লাঠি আর কাঁটাতার পেঁচানো রড দিয়ে পিটিয়ে মেরেছে তা ভারতের সামরিক ইতিহাসে এক চরম কলঙ্ক হয়ে আছে। চীন ভারতের বিশাল পরিমাণ অঞ্চল দখল করে বসে আছে। এমনকি হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের মতো পাহাড়ি সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও নাকি চীনাদের অলিখিত কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ চলছে। চীন সেখানে বিভিন্ন গ্রাম ও স্থাপনার নাম নিজেদের ভাষায় রেখে দিয়েছে, আর ভারত সেখানে কোনো মাতব্বরি করতে পারছে না। ভারতের সমস্ত মাতব্বরি আর দাদাগিরি এসে জমেছে বাংলাদেশের সীমান্তে, কারণ তাদের ধারণা এই দেশটা তাদের পকেটে। কিন্তু যেদিন বাংলাদেশের সীমান্তে চীনের লাল পতাকাধারী ইঞ্জিনিয়াররা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসবে, সেদিন সাউথ ব্লকের কর্তাদের হার্ট অ্যাটাক হতে বাধ্য। চীনের উপস্থিতি ভারতের সেই স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের জন্য এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপ তৈরি করবে। যেমন কুকুর তেমন মুকুর। ভারতের এই সীমাহীন ঔদ্ধত্যের জবাব দেওয়ার জন্য চীনের উপস্থিতি হলো একমাত্র সমাধান।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই পরিকল্পনা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে এটি কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন হবে না, এটি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক অবেধ্য লৌহ বর্ম। এখন যেখানে কাঁটাতার নেই, ভারতের প্রান্তে খোলা জায়গা রয়েছে, ঠিক সেই প্রান্তগুলো দিয়েই তারা রাতের অন্ধকারে মানুষ ঢোকাচ্ছে। বাংলাদেশ যদি নিজেদের সীমানায় নিশ্চিদ্র কাঁটাতার এবং এআই প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম বসিয়ে দেয় তবে পুশিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে। শুধু পুশিন নয়, ভারতের ফেন্সি ডিলার ইয়াবার কারবারিরা যারা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার এক নির্বিচ্ছিন্ন ছক কষে চলেছে তারাও আর এপারে ঢুকতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং নিরাপত্তা সবকিছুই এই একটি বেড়ার মাধ্যমে সুরক্ষিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে হয়তো এখন এই মেগা প্রজেক্টের নীল নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে কাজ চলছে। বাজেটের অঙ্ক কষা হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আর এই খবর যখন কূটনৈতিক চ্যানেল গোলে নয়াদিল্লির সাউথ ব্লকে পৌঁছাবে তখন তাদের প্রতিক্রিয়া কি হবে? তারা হয়তো চরম অস্বস্তিতে পড়বে। তারা এতদিন ভেবেছিল বাংলাদেশ তো একটি ছোট দেশ, তাদের এত টাকা কোথায় যে তারা 1000 কিলোমিটার বেড়া দেবে। কিন্তু তারা ভুলে গেছে একটি রাষ্ট্র যখন তার অস্তিত্ব এবং আত্মসম্মান রক্ষার জন্য দাঁড়ায় তখন কোনো বাজেটই তার কাছে বড় বাধা হতে পারে না। একটি রাজনৈতিক এবং কৌশলগত থ্রিলার এখন তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে ভারত তাদের পুরনো একতরফা কাঁটাতারের এবং পুশিনের চালটি চেলেছিল বহু বছর আগে, কিন্তু ঢাকা সেই চালের মোক্ষম জবাব দিল এক নতুন লৌহ বর্ম বা আয়রন কার্টেইন নির্মাণের ঘোষণা দিয়ে। বান্দরবনের দুর্গম পাহাড় থেকে শুরু করে পঞ্চগড়ের হিমশীতল শূন্যরেখা পর্যন্ত সব জায়গায় আজ এক নতুন আত্মবিশ্বাসী বাংলাদেশের পদধ্বনি শোনা যাচ্ছে। এই বেড়া শুধু সীমানার বিভাজন নয়, এটি হলো পরাধীনতার মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসার এক অমোঘ প্রাচীর। আর যদি সত্যি সত্যি এই প্রজেক্টের কন্ট্রাক্ট চীনের হাতে তুলে দেওয়া হয় তবে তা হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক শতাব্দীর সেরা চেকমেট। বাংলাদেশের সঙ্গে পানির রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ভারত। গঙ্গার এবং তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশকে ফেলেছিল চরম ভোগান্তিতে। এবার যেন সে অপকর্মের সাজা পাচ্ছে ভারত। দেশটির প্রতিবেশী রাষ্ট্র চীন শুরু করেছে তিব্বতে ইয়ারলুং সাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা, যার অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইটে ধরা পড়েছে 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডক জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণে চীনের ব্যাপক অগ্রগতির চিত্র, যা নিয়ে চিন্তিত ভারতের নীতি নির্ধারকরা। কেননা ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ চীন। মূলত বাঁধ নির্মাণ প্রকল্পের জেরে বেইজিং এর কাছ থেকে কৌশলগত এবং ভূ রাজনৈতিক চাপের মুখে পড়েছে নয়াদিল্লি। কেননা এর ফলে নদীর ওপরের অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে। বিশ্লেষকদের আশঙ্কা, সংকটকালীন পরিস্থিতিতে চীনের তরফ থেকে বাঁধের পানি আটকে দিলে ভারতের জন্য সেটি হবে অশনি সংকেত। আবার একসঙ্গে বিপুল পানি ছেড়ে দিলেও বিপদে পড়বে ভারত। এক কথায় চীনের পদক্ষেপে ভারত পড়েছে উভয় সংকটে। এছাড়াও চীনের বিশাল বাঁধের কারণে পরিবেশগত এবং প্রাকৃতিক বিপর্যয়ের নেতিবাচক প্রভাবও এড়াতে পারবে না ভারত। উজান থেকে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধার মুখে পড়ার কারণে ধ্বংস হতে পারে স্থানীয় বাস্তুতন্ত্র। গেল বছরের জুলাই মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে চীনে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি প্রশ্ন তোলেন সম্ভাব্য ঝুঁকি নিয়েও, কিন্তু নিজ অবস্থানে অনড় চীন। দাবি, বিদ্যুৎ উৎপাদন করাই জলবিদ্যুৎ প্রকল্পটির মূল লক্ষ্য। এতে করে অন্য কোনো দেশের ওপর পড়বে না নেতিবাচক প্রভাব। তবে কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত, জানিয়েছে সরকারিভাবে প্রকল্পটির দিকে রাখা হচ্ছে কড়া নজরদারি। চীনের নেয়া গ্রেট বেন্ড প্রকল্পটিকে অনেকেই দেখছেন উভয় দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধ হিসেবে। চীন চাইছে নদ নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের আধিপত্য ও শক্তিমত্তা জাহির করতে। চলতি বছরের মার্চেই সামনে আসে সাংমু এবং জিয়াচা বাঁধের পাশাপাশি চীনের 18টি বাঁধ নির্মাণ পরিকল্পনার কথা। যদিও ভারতের ক্ষমতায় থাকা পূর্বসূরিদের তুলনায় অনেকটাই সতর্ক অবস্থানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে ব্যর্থ হয়েছেন চীনের সঙ্গে কার্যকর স্থায়ী পানি বন্টন ব্যবস্থা তুলে ধরতে। মূলত 1997 সালের জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশনে স্বাক্ষর করা থেকে বিরত ছিল চীন, আর এটিকেই বর্তমানে ব্যবহার করছে সুযোগ হিসেবে। 2022 সালের পর থেকে ভারতের সঙ্গে চীন পানি নিয়ে আর কোনো তথ্য বিনিময় করেনি।
বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন, ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব, বদলে যাচ্ছে পুরনো নিরাপত্তা সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় চীন এখন আরও সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে চীনা সহায়তায় পাকিস্তানের সামরিক সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি বাংলাদেশের জে-10CE যুদ্ধবিমান ক্রয়ও ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়েছে। ফলে দক্ষিণ এশিয়া জুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতা, কূটনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দিন দিন আরও তীব্র হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশের সম্ভাব্য জে-10CE যুদ্ধবিমান ক্রয়। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 10 বছরের সহজ কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2026 থেকে 2027 সালের মধ্যে যুদ্ধবিমানগুলো দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চুক্তির আওতায় শুধু বিমান সরবরাহ নয়, অন্তর্ভুক্ত থাকবে পাইলট ও ক্রু প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সহায়তা, লজিস্টিক সাপোর্ট এবং আধুনিক অস্ত্র ব্যবস্থাও। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধ বিমানের পরিবর্তে আরও আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই ছিল। সেই প্রেক্ষাপটে জে-10CE কে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধ বিমানটি 4.5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে পরিচিত। এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রোনোক্যালি স্ক্যান্ড অ্যারে বা ISA রাডার, যা একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এছাড়া দূরপাল্লার PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা বিমানটিকে আকাশ যুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে। তবে এই সামরিক ক্রয়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া নিয়ে। ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের উত্তরাঞ্চলে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ভারতের প্রতিরক্ষা মহল। এদিকে সামরিক সরঞ্জাম সরবরাহে ইতোমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠেছে চীন। সাবমেরিন, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পর এবার জে-10CE যুক্ত হলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে জে-10CE যুদ্ধবিমান ক্রয়ের এই উদ্যোগ শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের সামনে আজ এক অদ্ভুত ভূরাজনৈতিক সমীকরণ। একদিকে ভারত, যে কিনা বাংলাদেশের 3 দিক থেকে আছে, অন্যদিকে চীন, যে দেশ বাংলাদেশের উন্নয়ন যাত্রার অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার। প্রশ্ন হলো, এই দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতার মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ কি কারো ছায়ায় হারিয়ে যাবে, নাকি নিজের ছায়াটি অক্ষুণ্ণ রাখতে পারবে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন আর কেবল বন্ধুত্ব বা প্রতিবেশী সুলভ সম্পর্কের হিসাব চলে না, চলে স্বার্থ, কৌশল, সংকেত ও দর কষাকষির ভাষায়। সেই বাস্তবতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরক্রম, ভারতের আগে মালয়েশিয়া ও পরে চীন সফর, একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বার্তাটি পরিষ্কার, বাংলাদেশ কারো বিরুদ্ধে নয়, তবে নিজের অগ্রাধিকার নিজেই নির্ধারণ করবে। ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মানব পাচার, মাদক ও অস্ত্র প্রবাহ নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি, এসব ক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় ছাড়া বাংলাদেশের নিরাপত্তা কাঠামো পূর্ণতা পায় না। আবার দেশের অধিকাংশ প্রধান নদীর উৎস বা প্রবাহ ভারতের ভেতর দিয়ে আসায় পানি বন্টন, বন্যা পূর্বাভাস, কৃষি ও খাদ্য নিরাপত্তার প্রশ্নেও দিল্লি একটি অনিবার্য বাস্তবতা। তিস্তা চুক্তির দীর্ঘসূত্রিতা, সীমান্তে প্রাণহানি, পুশিন, বাণিজ্য বৈষম্য এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সন্দেহ, অবিশ্বাস বহুদিন ধরেই দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করেছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নের যে বিপুল অর্থায়ন প্রয়োজন,
তা ভারত একা পূরণ করতে সক্ষম নয়। সেখানেই আসে চীন। বাংলাদেশের সেতু, সড়ক, রেল, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও শিল্পাঞ্চল উন্নয়নে চীনা অর্থায়ন ও প্রযুক্তির ভূমিকা ইতোমধ্যে দৃশ্যমান। বৈদেশিক মুদ্রার চাপ, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের এই সময়ে চীনের দ্রুত অর্থায়ন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ঢাকার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু চীনের পথও ঝুঁকিমুক্ত নয়। অপ্রয়োজনীয় ঋণ, অস্বচ্ছ চুক্তি কিংবা অর্থনৈতিকভাবে অলাভজনক প্রকল্প ভবিষ্যতে বোঝা হয়ে উঠতে পারে। তাই বাংলাদেশের জন্য মূল প্রশ্ন চীন বা ভারত নয়, বরং কোন সম্পর্ক কতটা জাতীয় স্বার্থ পূরণ করছে। এই বাস্তবতায় বাংলাদেশের কৌশল হওয়া উচিত সূক্ষ্ম ভারসাম্য। ভারতের সঙ্গে নিরাপত্তা, সীমান্ত, নদী ও আঞ্চলিক স্থিতিশীলতার সম্পর্ক, চীনের সঙ্গে বিনিয়োগ, শিল্প, প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতা। অর্থাৎ ভারতের সঙ্গে কৌশলগত বাস্তবতা, চীনের সঙ্গে অর্থনৈতিক বাস্তবতা। শেষ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভূগোলই। ভারত, বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনা আগ্রহের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই দেশ ছোট হতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। সেই শক্তিকে ক্ষমতায় রূপ দেওয়ার একমাত্র উপায় স্বচ্ছ চুক্তি, দক্ষ কূটনীতি, জাতীয় ঐক্যমত্য এবং আত্মসম্মানবোধ। বাংলাদেশের পথ তাই ভারত বিরোধিতা নয় বা চীন নির্ভরতাও নয়। বাংলাদেশের পথ হলো সবার সঙ্গে সম্পর্ক, তবে নিজের শর্তে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।